সন্ধ্যেবেলা আপনারা একটা টিয়ের করে দিতে হবে বাচ্চাদেরকে। এতে ওই মিনাদেরকে বলে দেবো একটা টি এনে ম্যাডামরা যারা ক্লাস নেন ওখানে একটা সন্ধ্যাবেলা টিয়ের ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আপনি একটু ওইখান থেকে যে অমৃতটা টি আছে না ওখানে বলে দেবো, খাতা করে দেবো, আপনি এসে ম্যাডাম স্যাররা যারা সন্ধ্যাবেলা ক্লাস করবেন তাদেরকে হয়ে যাবে। আমরা কি লাইভে এসে গেছি? লাইভ স্টার্ট হয়ে গেছে? ও স্টার্ট করবো নাকি বলা শুরু করবো? আচ্ছা, কি বলি বলো তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই মুহূর্তে লাইভে এসে মোবারকবাদ শুভেচ্ছা দেওয়ার জন্য একটু এলাম। কর্মীদের নেতৃত্বদের একটা রিকোয়েস্ট, একটা বার্তা। দেখতে দেখতে 15 বছর আমরা পার করে ফেললাম। আসলে 15 বছর আমার কাছে 15 বছর মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে এই 15 দিন আগের কোনো ঘটনা। একটি মানুষের মৃত্যুকে কেন্দ্র করে কিছু যুবকদেরকে নিয়ে মহিষাদল থানায় ডেপুটেশন দেওয়া এবং সেই ডেপুটেশনের আওয়াজ একটি জেলার একটি ছোট্ট কোণ থেকে শুরু হয়েছিল, যা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমরা মানুষের কাছে ভরসার জায়গা পেয়ে গিয়েছিলাম। কোভিড করোনার পরে সাংগঠনিক পলিসি অনুযায়ী সংগঠনের কর্মকাণ্ড অনেক বিস্তৃত লাভ করেছে, আবার কিছু কিছু জায়গায় কর্মকাণ্ডের পলিসি অনুযায়ী আমরা কর্মকাণ্ডকে ছোট করেছি। এই 15 বছরকে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার কাছে আর কিছু বলার নেই। বাট আমি যদি 15 বছরকে স্মৃতি রোমন্থন করি আপনাদেরকে, আমার মনে পড়ছে আজ সেই মানুষগুলো যাদের চুলগুলো হয়তো সাদা হয়ে গেছে, এমন লোক যারা সেদিন যুবক ছিলেন এবং আমি আরও বেশি তাদের থেকে যুবক ছিলাম। তারা আমার হাত ধরে আমার পাশে থেকে তারা আমাকে ভরসা জুগিয়েছিলেন। একটি 25-26 বছর যুবকের পাশে দাঁড়িয়ে যারা বলেছিলেন যে ভাইজান আপনি চলুন, আমরা আপনার সাথে আছি। সেই মানুষগুলো যারা আজকে হয়তো সংগঠন থেকে তাদের বয়সের কারণে হোক বা যে কোনো কারণে হোক, তারা হয়তো এখন পেছন দিক দিয়ে আমাদেরকে সংগঠনকে লক্ষ্য করেন, সেই মানুষদেরকে আমি এখনও ভুলিনি। সেই মানুষ যারা হলদিয়ার রিভার সাইডে বসে সংগঠনকে পলিসি নির্ধারণ করা, কি করা যেতে পারে, মুষ্টিমেয় কিছু মানুষকে নিয়ে আমরা সংগঠন বানিয়েছিলাম। আজকে তারা হয়তো আর ফ্রন্টে নেতৃত্ব দিতে পারছে না। কেউ হয়তো তাদের নিজস্ব ব্যক্তিগত জীবন, কেউ হয়তো রাজনৈতিক জীবন, কেউ হয়তো তাদের হয়তো একটি সংগঠনের সাথে নীতি আদর্শের মিল না হওয়ার জন্য বসে যাওয়া। কিন্তু সব মানুষগুলোকে আমি মনে করার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে আমি এদের প্রত্যেকের নাম বলি, কিন্তু আমি নাম হয়তো বলতে পারবো না। কিন্তু আমি যাদেরকে বলছি তারা সবাই বুঝতে পারবে যে আমি তাদেরকে স্মরণ করছি এবং তাদেরকে ভুলে যাইনি। সম্মানিত বন্ধুরা, 15 বছর চড়াই উতরাই আমাদের মধ্যে এসেছে। মানুষের জন্য কাজ সবসময় করতে চেয়েছি, এই সমাজের জন্য কথা বলেছি এবং যিনি এই কান্ডারি হুজুর কেবলা যিনি বলেছিলেন যে আমি বাবলু ঝুলকির পরিবারের হয়ে প্রতিবাদ করতে থানায় যাব, তো আমি বলেছিলাম যে আপনার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। সেই হুজুর কেবলা আজ তিনিও অসুস্থ, তিনিও আজকে হুইল চেয়ারের উপর এসে বসে গিয়েছেন, স্মৃতিশক্তি তার কমে গিয়েছে। হুজুর কেবলার যদি উৎসাহ না থাকতো, তার যদি মানুষের জন্য কাজ করা বা মানুষের হয়ে ভাবার যদি উৎসাহ তিনি যদি আমার মধ্যে না ভরিয়ে দিতে পারতেন বা আমাকে যদি দিশা না দেখাতে পারতেন, বিশ্বাস করুন আমি আইমা সংগঠন আজ 15 বছর বয়ে নিয়ে যেতে পারতাম না। ব্যক্তিগতভাবে সবসময় মনে হয়েছে একটা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করাটাই আমার জন্য মনে হয় ভালো, এরকম ভেবেছি। কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে বিভিন্ন জটিলতার মধ্যে জড়িয়ে ফেলেছি এবং আশেপাশের যারা মানুষ থাকেন তাদেরকেও এই পার্থিব ঝামেলা যাকে বলা হয় তাদেরকে জড়িয়ে দিয়েছি। কিন্তু কাউকে আমি দুঃখী হতে দেখিনি, কাউকে আমি হতাশ হতে দেখিনি। কষ্ট হয়েছে কর্মীদের নেতৃত্বদের মধ্যে, কিন্তু তারা আমার যারা কর্মী, আমার যারা নেতৃত্ব, যারা আমাকে কাছ থেকে দেখেছেন, তারা জানেন যে আমরা দিন রাত সবসময় এই স্বপ্ন দেখেছি
যে মানুষের জন্য আমরা কি ভালো করতে পারি। এই ভালো করার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে কোনো এক ব্যক্তিত্বকে সমর্থন দেওয়া, সেই সময় তথাকথিত সিপিএমের আদর্শবাদী নেতারা যারা আইমাতে খুব জটিলভাবে নয়, খুব ওতপ্রোতভাবে জুড়ে ছিলেন, তখন তাদের মনে হয়েছিল তারা আমার মতোই নিঃস্বার্থ ভাবনা ভাবছেন। কিন্তু পরে দেখলাম যে সংখ্যালঘু মানুষদের ভাবনার কথা ভাবতে গিয়ে যখন আমি তাদের রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে কোনো মানুষকে সমর্থন করেছিলাম, আমি তাদেরকে দেখেছি তারা কিভাবে আমাকে গালাগালি করেছিলেন। আমি তাদেরকে দেখেছি তারা কিভাবে আইমা ছেড়ে চলে গিয়েছিলেন। আমি তাদেরকে বলতে শুনেছিলাম কিভাবে আইমা ফিনিশ হয়ে যাবে, তাদেরকে বলতে শুনেছিলাম। আবার আমি তাদেরকে দেখেছি 2-3 বছর না যেতে যেতে সেই নীতি আদর্শের বুলি বোলানো নেতাগুলো কিভাবে তৃণমূলের পঞ্চায়েতের তৃণমূলের ভোটে ছাপ্পা দিয়ে তারা দিদির জয়গান গেয়েছে, আমি তাদেরকে দেখেছি। কিন্তু আমি যেটা হতাশ নই, আমি যেটা আমার কর্মী, আমার নেতৃত্বদেরকে নিয়ে আমার যেটা ক্ষমতা, আমার যেটা আবেগ, সেটা হচ্ছে যে আমার কর্মীরা আমাকে ভুল বুঝেনি। জেলার মানুষ ছাড়া তো আমি সংগঠনের কথা ভাবতেই পারি না। পূর্ব মেদিনীপুর জেলার বৃহত্তর মানুষ তারা এটা জানেন যে আমি তাদের জন্য ভাবার চেষ্টা করেছি। আমার ক্ষমতা সীমিত, এই কথা আমি সবসময় বলেছি। ফলে আমি দেখেছি রাজনৈতিক তৃণমূলের চরম ক্ষমতা যখন এক্সট্রিম লেভেলে, তখন কিভাবে পূর্ব মেদিনীপুর জেলার মানুষেরা তৃণমূলের 5টা বিধায়ককে হারিয়ে দিয়েছিলেন। সেই নেতাজি যিনি আশ্বাস দিয়েছিলেন যে কাজের বিনিময়ে সমর্থন নিব, তার দম্ভকে আমরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম। আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষেরা আমরা দেখেছিলাম যে ভোটের রাজনীতি ছাড়া আজকের দিনে কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। আমরা বলেছিলাম যে আমাদেরকে রাজনীতিতে এনগেজ হতে হবে। সেই স্বপ্ন দেখে আমরা নির্ধারণ করেছিলাম যে রাজনৈতিকভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পলিটিক্সে আসব, এবং সেই পলিটিক্সে আসার জন্য রাজনৈতিকভাবে নিজেদের বহিঃপ্রকাশ করা, বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন না করে আমরা গত পঞ্চায়েত ভোটে যখন স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে নেমে চেষ্টা করেছিলাম, তার আগে ইউএসএফ গঠন করা হয়েছিল। সম্মানিত বন্ধুরা, আমি কোনোদিন খুব বেশি ইউএসএফ নিয়ে বলিনি। আসলে ইউএসএফ আমার মস্তিষ্ক প্রসূত ছিল না। ইউএসএফ আরও কিছু সমাজের সংখ্যালঘু লিডারদের মস্তিষ্ক প্রসূত ছিল, যেটা দীঘাতে নেতৃত্বরা বসেছিলেন এবং তারাই এই নাম দিয়েছিলেন। কোনো এক কারণে সেই হাউস হয়তো আমাকে সেই ফ্রন্টের চেয়ারম্যান নির্ধারণ করেছিলেন এবং আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু তারা প্রত্যেকেই সৎ উদ্দেশ্য নিয়ে করেছিলেন। আমরা সফল হতে পারিনি এবং এর জন্য কোথাও না কোথাও আমি এর ব্যর্থতা স্বীকার করি, যেহেতু সেই সময় আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিধানসভা ভোটের পরে ইউএসএফের যারা এগিয়ে এসেছিলেন তারা অনেকেই অন্যান্য জায়গায় চলে গিয়েছেন, এবং ইউএসএফের যারা মস্তিষ্ক যাদের থেকে ইউএসএফ বেরিয়েছিল তাদেরকে আমি অনেকে তৃণমূলের সাথে আবার নির্দ্বিধায় বসে মিটিং করতে দেখেছি। আমরা আইমা থেকে এরপরে আমাদের পলিসি নির্ধারণ করেছি যে আমরা সবার সাথে কোনো এক বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতেই পারি, কিন্তু আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন। এবং নিঃশব্দে আমরা রাজনীতি বিগত 3 বছর ধরে পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছি, এবং এই রেজিস্ট্রেশন না পাওয়া, সুপ্রিম কোর্টের লয়ার অবধি ধরা এবং পরে আমাদের হাতে রেজিস্ট্রেশনের কাগজ আসা, যা আমাদেরকে একটি সফলতা দিয়েছে যে আমাদের নিজস্ব একটি রাজনৈতিক পার্টি বানিয়েছি। কিন্তু সেই রাজনৈতিক পার্টি নিয়ে বিগত লোকসভায় ঝাঁপিয়ে না পড়া ভোটে, কেননা আমি পূর্বে বলেছি হুজুর কিবলা সবসময় এটা চেয়েছেন যে আমি রুহুল আমিন ব্যক্তিগতভাবে রাজনীতি থেকে দূরে থাকি, এবং যেটা আমি এখন পর্যন্ত করে এসেছি। এবং ইনশাআল্লাহ আমি একাধিকবার বলেছি, আবার বলছি, সরাসরি আমি কোনোদিনই রাজনীতিতে অংশগ্রহণ করব না। অর্থাৎ আমি কোনো রাজনৈতিক ভোটে দাঁড়িয়ে আমি পার্টি পলিটিক্সের কোনো অ্যাসেম্বলি বলুন বা বিধানসভা লোকসভার প্রার্থী হওয়ার লড়াই আমি কোনোদিন থাকবো না। এর পিছনে একটাই কারণ যে এর চেয়ে অনেক বেশি সমাজে কাজ করার জায়গা আছে, কিন্তু এই সমাজে বিধায়ক করার প্রয়োজনীয়তা আছে, এই সমাজে আমাদের পঞ্চায়েত প্রধান তৈরি করার প্রয়োজনীয়তা আছে। এবং আমি যদি ঘর থেকে শুধু এই উৎসাহ দিই, আমি জানি ভীত সন্ত্রস্ত সংখ্যালঘু মানুষেরা এবং পিছিয়ে পড়া
একটি হিন্দু সমাজের বৃহত্তর অংশ তারা কেউ এগিয়ে আসবেন না। ফলে পলিটিক্যালি আমি এই মুহূর্তে সকলের সামনে থেকেই লিড করার চেষ্টা করি, একটাই কারণ, যাতে কারো মনে না হয় যে আমি আপনাদেরকে রাজনীতিতে কোথাও বসিয়ে নিজে সরে চলে এসেছি। আমরা ভোটের পঞ্চায়েতে প্রার্থী দিয়েছি, আমরা কিছু প্রার্থী জিতেছি, কিছু প্রার্থী আমরা জিততে পারিনি। অহরহ এই প্রার্থীদের উপর তৃণমূলের একটা প্রেশার আছে পার্টি জয়েন করার, কোথাও কোথাও মিউচুয়ালি তৃণমূলের সাথে তারা কাজ করছেন। আমি সব ধরনের কাজ বিষয়ে আমি অবগত আছি এবং তারা চেষ্টা করছেন মানুষের জন্য কাজ করার। ব্যক্তিগতভাবে আমাদের না তো তৃণমূলের সাথে, না তো সিপিএমের সাথে, না তো কংগ্রেসের সাথে আমাদের কোনো ব্যক্তিগত আমার কোনো লড়াই নেই বা আমার সংগঠনের লড়াই নেই। ইভেন কি পলিটিক্যাল পার্টি তৈরি করা বা পার্টিতে ভোট নিয়ে লড়ার কোনো ব্যক্তিগত আগ্রহ নেই। যদি আমাদের জায়গায় অন্য কোনো ভালো মানুষ, ভালো লিডার যদি রাজনীতিতে জায়গা নিয়ে নেন, আমরা সেই জায়গায় লড়াই করার পছন্দ করি বলে মনে করছি না আমরা। কিন্তু আমরা ভোটে লড়ব এবং এই লড়াইটা কখন কিভাবে হবে আমরা জানি না। এটা ঠিক ওই রকমই আজকের দিনে সার্জিক্যাল স্ট্রাইক হবে, কিন্তু কখন হবে কিভাবে হবে আমরা কেউ জানি না। তো বিষয়টা আপনারা যারা কর্মী আছেন তারা হয়তো সবসময় ভাবেন যে ভাইজান বলেন, কিন্তু আমি গত পঞ্চায়েত ভোটে লড়েছি। আমি আপনাদেরকে সবসময় বলবো, যেভাবে আমি ভেবেছি, আমার সংগঠন ভেবেছে, আপনারা যদি নেতৃত্ব কর্মী হন তা আপনারাও ভাবতে শিখুন। এই অবস্থায় পশ্চিমবঙ্গে যেভাবে একটি সাম্প্রদায়িক শক্তি দ্রুত এগিয়ে আসছে, আমি চাই না যে রাজ্যের কোনো একটা ভোটে, কোনো একটা বিধানসভায় তৃণমূল হেরে যাক আর তার দায়বদ্ধতা আইমাতে নেওয়া হোক। সহজ সরল মানুষেরা, মুসলিম লোক মনে না করুক যে বিজেপির হাতকে আমরা শক্ত করে দিয়েছি। কিন্তু আমরা ভোটে লড়লে কালকে যদি বিজেপি জিতে যায় এর দায়বদ্ধতাও আমরা নেব না। কিন্তু আমরা এই মুহূর্তে চাইছি না, কেননা আমরা চাই না যে সাম্প্রদায়িক শক্তি বেরিয়ে ক্ষমতায় আসুক। কিন্তু তার মানে আপনাকে আমি নিশ্চিত করতে পারছি না, যে বলছি না যে কালকে আমরা আর ভোটে লড়বো না। আমরা সবসময় সময়ের অপেক্ষায় থাকি, প্রপার টাইম, প্রপার সময়ের সাথে আমরা এগিয়ে যাব। এর ফাঁকে আমি বিগত 2-2.5 বছর ধরে শিক্ষার জগতে অনেক কাজ করে ফেলেছি আমরা, আপনারা অনেকেই জানেন এবং অনেকে দেখেছেন। আমি মনে করি যে জাতির পরিবর্তনের জন্য শিক্ষা বড় জরুরি এবং এই শিক্ষাটি আধুনিক শিক্ষার সাথে চতুরতা শিখতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোথাও না কোথাও সরকারের পলিসি হচ্ছে মানুষকে পঙ্গু করে দেওয়া। এই পঙ্গু করে দেওয়ার লড়াইয়ে আমাদের ছেলেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। মিড ডে মিলে খাওয়ার, স্কুলে খাদ্য, এই বিষয়গুলো শুধু সারাদিন আমরা দেখছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আসলে একটি মাধ্যমিক পাস করা ছেলে একটি ভালো চিঠি ভিডিওকে লিখতে পারবে কিনা তা সন্দেহ আছে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে হয়তো এই লাইফটা দীর্ঘায়িত করে দিচ্ছি, বাট আমি একটু বলে নিতে চাই, কেননা এখন খুব কমই ক্যামেরার সামনে আসি। বিশেষ করে এই ভিডিও হয়তো 1 মাস পরে আবার ফেসবুক ডিলিট করে দিবে যা তাদের পলিসিতে। আমরা পরে পরে কেটে কেটে কিছু কিছু কথা আপনাদেরকে হয়তো আবার পোস্ট করব। সার্জিক্যাল স্ট্রাইক বা বিগত কাশ্মীরের লড়াই নিয়ে কথা বলতে চাই। বহু মানুষ আমাকে এই কথা বলেন যে আপনি কিছু স্টেটমেন্ট দেননি। আমি একটি খবর কাগজ বার করি, দ্য ভয়েস অফ ওয়াদি, এবং এই খবর কাগজ যারা নিয়মিত পাঠক তারা জানেন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কিভাবে অহরহ কাজ করছি, অহরহ আমরা প্রতিবাদ করছি। আমরা যারা কাশ্মীরের, যারা মুর্শিদাবাদে, যারা যেখানে যেখানে সাম্প্রদায়িক শক্তি হত্যা লীলা চালিয়েছে মানবতার নামে, ধর্মের নামে, আমি জানি আমার এই বক্তব্য ওই সমাজকে ভালো লাগবে না। কেননা আজকে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি যে সমাজ ব্যবস্থা শুধুমাত্র এটাই মনে করছে, একটি বৃহত্তর সমাজ মনে করছে যে সংখ্যালঘু মানুষ ভয় পেয়েছে বলে ঐক্যতার কথা বলছে। এটা অনেকটা সত্য কথা যে যতটা আগে হয়তো বলা উচিত ছিল আমরা বলতে পারিনি, বাট এটা কোনো ভয় নেই। শুধু একটাই কথা বলবো, আগুন যদি লাগে, যেই লাগাক না কেন, মন্দিরও পার পাবে না, মসজিদও পার পাবে না। ফলে আগুন লাগানো অনেক সোজা, আগুন লাগানো খুব সহজ, কিন্তু আগুন নেভানোর কাজে আপনি যদি যুক্ত হন তাহলে আপনি জেনে রাখবেন
কারো কাছে আপনি প্রতিদান হয়তো পাবেন না। আপনার ওই গোটা গ্রামে যখন আগুন লাগানো হয়েছিল, আপনার এক বালতি জল ঢালাটা কেউ মনে করবে না, কিন্তু আপনি জানবেন যে আপনি ওই আগুন লাগানোতে এক বালতি আপনার ক্ষমতা অনুযায়ী জল ঢালার চেষ্টা করেছিলেন। ফলে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এটা চেষ্টা করছি, এবং আমরা আমাদের যুব ছেলেদের ট্রেনিং দিচ্ছি কিভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা মানুষের সাথে নিজেদেরকে প্রেজেন্ট করব। শিক্ষা আলো নিয়ে আমরা কথা বলেছি। আমি রিল দেখার এই জগতে আর ভিডিও দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে 15 বছর যারা আমাদের কাছে থেকেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আরও আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আরেকটু ভরসা রাখুন। কিছুই দিতে পারিনি, এটা যেমন সত্য, কিন্তু এটাও সত্য একটি বট গাছ ফল হয়তো দেয়নি, কিন্তু সে ছায়া দিচ্ছে, যে ছায়াটা একটি পথিক উপলব্ধি করে। এমন বহু গ্রামে এমন বহু ঘটনা আছে, শুধুমাত্র আইমার জন্যই সেখানে অনেক এমন কাজ, অনৈতিক কাজ হয়নি, যেটা হলেও হতে পারত। প্রশাসন কেবলমাত্র আইমার জন্যই অ্যাকশন নিতে পারেনি, এজন্য যে পুলিশ অন্যায়ভাবে ছেলেকে তুলে নিয়ে গেছে। আইমার প্রতিনিধিরা গিয়ে সেখানে দাঁড়িয়ে কথা বলে অন্যায়ের প্রতিবাদের জায়গায় দাঁড়িয়েছে। প্রশাসন সেই জায়গাটায় আইমার সঠিক যে ডিমান্ড সেটা বুঝে অ্যাকশন নেয়নি। এরকম বহু ঘটনা আমাদের সমাজে ঘটে অহরহ, যেটা আমরা মানুষের কাছে খুব বেশি হয়তো প্রচারে আনতে পারিনি। আর প্রচার বিমুখ কাজ করাকে এখন আমাদের সংগঠনের একটি পলিসি বলে আমরা মনে করছি। তো দেখা যাক আগামী সময় আমাদের কিভাবে কাটে। আপনারা আমাদের যদি পাশে থাকেন আমাদের ভালো লাগবে। যদি আমাদের কাজ করার মধ্যে, সংগঠন চালানোর মধ্যে আপনাদের কাছে কোনো বিষয় আপনাদের অভিযোগ থাকে, আমরা বিভিন্ন জায়গায় আমাদের নেতৃত্ব আছে, তাদেরকে আপনারা অভিযোগ জানান। ইভেন কি আপনারা সরাসরি আমাকেও অভিযোগ জানাতে পারেন। আমি দরবার শরীফে একটা বিশেষ সময় অ্যাভেলেবেল থাকি, বিকালের দিকে সংগঠনের কাজকর্ম করি। ফলে আপনারা যে কোনো সময় বিকালের দিকে একটু সময় নিয়ে আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন। নিঃস্বার্থভাবে আমরা কাজ করি, সমাজ এগিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।